শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ। বছরের শুরু থেকেই শীতের দাপট, জনজীবনে স্থবিরতা, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। ঠান্ডার জন্য হাত পাং টোপলা লাগছে, কর্ম না করলে পেটে ভাত যায় না। আমার শীতের জন্য ভর্তি বেড়া না যায়, মানুষের বাদ কর্ম করি খাই, একটা কম্বল টম্বল পাই নাই। দেশে ভোটার সংখ্যা 12,36,83,000-এর বেশি। ইসির খসড়া তালিকা প্রকাশ। 20 জানুয়ারি শুরু হালনাগাদ কার্যক্রম। মুজিবের নামে হাজার হাজার কোটি টাকা লুটেছে আওয়ামী লীগ, অনুসন্ধানে দুদক। খোঁজা হবে মুন্নি সাহার অর্থের উৎস। ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতে দুর্নীতি অনুসন্ধান ও ভারতের সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়ন করবে বিএনপি। ক্যাপাসিটি চার্জে লুটের অভিযোগ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত, উপাচার্যের ঘোষণা। এবং বিপিএল এর টিকিট না পেয়ে মিরপুরে দর্শকদের তুল কালাম কাণ্ড, টিকিট বুথে আগুন, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ। সংবাদ রাতে দেখছিলেন একে এসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। শীতে কাঁপছে সারা দেশ। নতুন বছরের শুরুর দিন থেকেই বেড়েছে শীতের তীব্রতা, এতে জনজীবনে নেমেছে স্থবিরতা। বিভিন্ন জেলায় কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। দুদিন ধরে কুড়িগ্রাম, পঞ্চগড় সহ অনেক জেলায় মিলছে না সূর্যের দেখা। কনকনে ঠান্ডায় কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। পুরো জানুয়ারি জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। শীতে স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রাম। গত 24 ঘন্টায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। গত দুদিন ধরে দেখা মিলছে না সূর্যেরও। বৃহস্পতিবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় শীত কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছে না কেউ। খুব ঠান্ডা, যাত্রাপত্তি গাড়ি ধরিয়েছিলাম তো আর ঠান্ডাতে থাকা যায় না। এখন গাড়ি চলা তো কষ্ট, সেই কষ্ট না চলে কি করি। আমরা ভাত দেওয়া দেখাবে তো মাংস তো ভাত দেওয়া খাবে। ঠান্ডার জন্য হাত পাং টোপলা লাগছে, কর্ম না করলে পেটে ভাত যায় না। আমার এই যে এই শীতের মধ্যে বেড়াচ্ছি আমরা কর্ম করি খাবার জন্য। এত যে ইলি পাইছে, কত কি কম্বল আছে আমরা পাইনি, কিছু পাইনি আমরা। শীতের জন্য ভর্তি বেড়া না যায়, মানুষের বাদ কর্ম করি খাই, একটা কম্বল টম্বল পাই নাই। কেন করি চলি, অভাব বেশি, চলার মতন আমার পথ নাই। তীব্র শীতে জবুথবু লালমনিরহাট। গত 3 দিনে জেলায় দেখা মিলছে না সূর্যের। দিনের বেলাতেও চারপাশ ঘন কুয়াশায় ঢাকা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জেলায় সকাল 6টায় 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। আসলে আজকে প্রচণ্ড ঠান্ডা, 2 দিন থেকে মানুষ হাত পা গোড়ায় আসতেছে, ঠান্ডায় ঘর থেকে বাড়ি হইতেছে না। গত কয়েকদিন থেকে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, এবং আমরা কর্ম করতে পারতেছি না। ঠান্ডার অবস্থা খুবই খারাপ, গরিবদের প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, আমরা ঠান্ডায় বাইরে হইতে পারতেছি না, প্লাস কাজ করতেও খুব কষ্ট হচ্ছে ঠান্ডায়। কনকনে ঠান্ডা আর সাথে হিমেল হাওয়ার দাপটে নওগাঁয় থমকে দাঁড়িয়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসে দিনভর অনুভূত হয় হাড় কাঁপানো শীত। হিমালয় কন্যা পঞ্চগড়ে ভৌগোলিকভাবেই শীতের প্রভাব থাকে 4 থেকে 5 মাস। এবার নতুন বছর শুরুর দিন থেকেই বেড়েছে শীতের দাপট। হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় জনজীবনে নেমেছে স্থবিরতা। বৃহস্পতিবার সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.3 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা 97% আর বাতাসের গতিবেগ ছিল 12 থেকে 15 কিলোমিটার। পুরো জানুয়ারি মাস জুড়ে পঞ্চগড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বর্তমানে দেশে ভোটার সংখ্যা 12,83,512 জন, বেড়েছে 18,33,352। এই তালিকা নিয়ে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হবে। যাচাই বাছাই ও দাবি আপত্তি নিষ্পত্তি করে 2 মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় ভোটাধিকার নিশ্চিত করাই কমিশনের প্রধান চ্যালেঞ্জ বলে জানান তিনি। শিউলি রায় রিপোর্ট।
জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে কাজ করছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার সকালে ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান ১.৫% বেড়ে বর্তমানে মোট ভোটার ১২,৩৬,৮৩,৫১২ জন। আজকের খসড়া ভোটার তালিকায় আমাদের ভোটার সংখ্যা ১২,৩৬,৮৩,৫১২। গত বছর এই ভোটার সংখ্যা ছিল ১২,১৮,৫০,১৬০। অর্থাৎ এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ ১৮,৩৩,৩৫২। আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই নিয়ে বিতর্ক নিরসনে ২০ জানুয়ারি শুরু হবে তথ্য যাচাই বাছাই ও হালনাগাদ কার্যক্রম। ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব, সেই কার্যক্রম শুরু হবে আগামী ২০ জানুয়ারি। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনই কমিশনের প্রধান চ্যালেঞ্জ। প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় সন্নিবেশিত করার ব্যাপারে আর দু একটি কথা আমি বলতে চাই। যেমনটা বলেছি যে 7টি দেশে আমাদের এই সেবা ইতিমধ্যে চালু হয়েছে। যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। খসড়া তালিকায় পুরুষ ভোটার ৬,৩০,৩০,১০৩ জন এবং নারী ভোটার ৬,৩,৫২,১০৯ জন। এছাড়া প্রবাসী ভোটার রয়েছে ১৩,১৫১ জন। ১৭ বছরে ভোটার হওয়া নিয়ে আলোচনা চলছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ব্যক্তি ক্ষমতার কাছে সরকারি শক্তি কিছুই নয়, আর ব্যক্তি সত্তা জেগে উঠলে সব সমস্যার সমাধান সম্ভব, এমনটাই বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, শুধু ব্যক্তি স্বার্থে নয়, জনকল্যাণে ব্যবসা করা উচিত। সামাজিক ব্যবসার মাধ্যমেই পরের স্বার্থ রক্ষা সম্ভব। বৃহস্পতিবার জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মোহাম্মদ সাকিবের প্রতিবেদন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার কথা বলেন বক্তারা। জনকল্যাণ মন্ত্রণালয় ওনাদের কাজের মাধ্যমে সেবা সবার কাছে পৌঁছে দেবে আশা করি। দেশের সিংহভাগ জনগোষ্ঠী এই মুহূর্তে কর্মক্ষম এবং তরুণদের দিকে তাকালে আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যে আমাদের মধ্যে কাজ করার একটা আকাঙ্ক্ষা, আমরা দেশকে কিছু একটা দিতে চাই। দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থদের জন্য বয়স্ক ভাতা বাবদ মাসিক ৬০০ টাকা বরাদ্দ করা হয়, যা দিয়ে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের মৌলিক চাহিদা চিকিৎসা সুবিধা প্রাপ্তির ন্যূনতম পূরণ হয় না। আমি আজকে এই সমাজসেবা দিবসে দুস্থ বয়োজ্যেষ্ঠদের জন্য মিনিমাম ৩,০০০ টাকা বয়স্ক ভাতা প্রদানের দাবি জানাচ্ছি। সমাজের দরিদ্র সীমার নিচে বসবাসকারী নারী জনগোষ্ঠী পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিশেষ ভাতা প্রদানের দাবি জানাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, শুধু ব্যক্তি স্বার্থে নয়, জনগণের কল্যাণে সামাজিক ব্যবসার প্রসার ঘটাতে হবে। নিঃস্বার্থে যেরকম ব্যবসা করা যায়, পরের স্বার্থেও ব্যবসা করা যায়। যে ব্যবসার থেকে আমি নিজে এক পয়সাও মুনাফা নেব না, যাবতীয় যা কিছু করছি পরের স্বার্থে করছি, এবং সেই টাকা যা রোজগার হবে সেই ব্যবসার মধ্যে থেকে যাবে, এতে আমি আনন্দ পাবো। সামাজিক সমস্যা সমাধানে সরকার নয়, ব্যক্তি ক্ষমতার গুরুত্ব তুলে ধরেন তিনি। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি, মোটেই তুলনা করা যায় না। আমাদের শক্তি, ব্যক্তির শক্তি, এটা প্রচণ্ড শক্তি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা,
সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ সবাইকে তা মনে করিয়ে দেওয়া বলেও জানান ডক্টর ইউনূস। সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, পাছে যেন ভুলে না যাই, এই দায়িত্ব থেকে আমরা দূরে সরে না যাই। দেশ ও জনগণের সেবায় সবাইকে সরকারের পাশে থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া এই দায়িত্বের কথা। আশা করি এই আহ্বান সবার কাছে পৌঁছবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে দেশ জুড়ে ভাস্কর্য ও মুরাল স্থাপনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে অনুসন্ধানের বিষয়টি জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। খোঁজা হবে মুন্নি সাহার অর্থের উৎস। হাসান মাহমুদের প্রতিবেদন জানাচ্ছেন সাদ আহমেদ। মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এতে খরচ হয় প্রায় 4,000 কোটি টাকা। বিপুল পরিমাণে এই অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি তছরূপের খোঁজ করবে সংস্থাটি। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর নামে 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চুয়াডাঙ্গা এক আসনের সাবেক সোলাইমান হক জোয়ারদার ও তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। জনাব কামরুন নাহার স্বামী জনাব মাসুদ বিশ্বাসের নিজ নামে গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়া যাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক সংসদ সদস্য চুয়াডাঙ্গা 1 মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় জড়িয়েছেন সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। তার বিরুদ্ধে প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাতের কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান সহ 6 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট সুধাংশু শেখর ভদ্র প্রাক্তন মহাপরিচালক ডাক অধিদপ্তর ঢাকার বিরুদ্ধে 91,94,06,645 টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর নতুন করে ব্যাংকে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলে বিদ্যুৎ খাত থেকে শুধু ক্যাপাসিটি চার্জার নামে 1 লাখ কোটি টাকা গায়েব হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আর রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও চুরি লুটপাটের ঘটনা চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি ও আওয়ামী লীগ সরকারের দুর্নীতি পুনর্মূল্যায়ন করবে বিএনপি। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল বরাবরই চরম গোপনীয়তার। এই খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার তথ্য আইন করেই গোপন রেখেছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। তৎকালীন লাখো কোটি টাকার দুর্নীতির চিত্র জানতে মুখিয়ে আছে সাধারণ জনগণ। এই অবস্থায় সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের স্থায়ী কমিটির 2 সদস্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে বিশ্লেষণধর্মী তথ্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, 15 বছরের শাসনামলে বিদ্যুৎ খাতকে লুটপাটের ব্যবসায় রূপ দিয়েছিল আওয়ামী লীগ। তারা মানুষকে বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে আমাদের মানুষ পকেট কেটে নিয়ে গেছে এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে এবং 2027 সালের পর থেকে
এদেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে। বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে লুটপাট হয়েছে 1 লাখ কোটি টাকা উল্লেখ করে তিনি জানান, শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই $500 মিলিয়ন পাচার হয়েছে। 15 বছরে মোট খরচ হলো 2,0830 কোটি ডলার। বর্তমান বিনিয়োগ হারে 3,33,940 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট করেছে 1 লক্ষ কোটি ডলার। এ সময় দলের মহাসচিব বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাতের সব অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। পুরো বিষয়টাই আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। রাজনৈতিক তর্কে বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও লুটপাটের ঘটনা নিচে পড়ে যাচ্ছে বলেও সতর্ক করেন বিএনপির মহাসচিব। আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমাকে যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। নেজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। 43তম বিসিএস পরীক্ষায় সাময়িকভাবে বাদ পড়া 227 জন প্রার্থীর যে কোনো ব্যক্তি পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানান, বাদ পড়া 267 জন প্রার্থীর মধ্যে 40 জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকার কারণে এবং বাকি 227 জনকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা NSI ও DGFI এর প্রতিবেদনের ভিত্তিতে সাময়িকভাবে অনুপযুক্ত বিবেচনা করা হয়েছে। আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে এই কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। এ সময় আনন্দ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দিনভর আন্দোলন শেষে রাতে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেওয়ার পর মুক্ত হয়েছেন আটকে পড়া 2 উপ উপাচার্য ও কর্মকর্তা কর্মচারীরা। এর আগে সকাল 10টা থেকে পোষ্য কোটা বাতিল সহ 3 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এই সময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। কোটা বাতিলের ঘোষণার পর আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। প্রক্রিয়ার ভেতর দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার সম্পূর্ণ অবলুপ্তি এবং সেটার জন্য যা কিছু করণীয় সেটা করার ব্যাপারে আমি আমার অঙ্গীকার ব্যক্ত করছি। আমি এখন যে জিনিসটি আমার ছাত্রদের কাছে চাই এবং এটা তাদের দিতে হবে, তাদের ভিতরে যদি শ্রদ্ধাবোধ মানবিকতা থাকে, তাহলে যে 100 জন মানুষকে 10 ঘন্টার বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে, 200 নানান বয়সের নারী পুরুষ, তাদের প্রত্যেককে সসম্মানে বের হয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। এটা নেগোশিয়েবল না। ছাত্রদের আরো দাবি দেওয়া আছে, এই প্রত্যেকটি দাবি দেওয়া আমরা অ্যাড্রেস করব, কিন্তু এই মুহূর্তে আমার অঙ্গীকার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বলে আর কোনো কোটা থাকছে না। বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। 1972 সালের 4 মে স্বাধীন বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। গেল 24 ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান প্রজ্ঞাপনে সই করেন। বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারির বিষয়টি প্রকাশ্যে আসে। প্রজ্ঞাপনে বলা হয়, গেল ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়। উল্লেখ্য, কাজী নজরুল ইসলামের জাতীয় কবির মর্যাদার বিষয়টি ইতিমধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃত। তবে বাংলাদেশের জনগণ তাকে তার ঢাকায় আগমনের তারিখ থেকে জাতীয় কবি ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করে আসছিল বলে জানা যায়। রাজধানীর পূর্বাচলে দেশি বিদেশি পণ্য প্রদর্শনী নিয়ে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার দ্বিতীয় দিনে নেই ক্রেতাদের ভিড়। বিক্রেতাদের প্রত্যাশা, শুক্রবার ছুটির দিন থেকে আশানুরূপ ক্রেতা আসবে মেলায়। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিন। হরেক রকম দেশি বিদেশি পণ্যের পসরা নিয়ে অংশ নিয়েছে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর সহ 7 দেশ।
রাজধানীতে শীতের প্রকোপ বাড়ায় মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। অনেকবার এই মেলাতে এসেছি আর আমি টেকনিক্যালি অনেক এক্সাইটেড। আমার এই পার্টটা অনেক ফেভারিট। আমাদের প্ল্যান ছিল এটাই যে আমরা প্রথম দিকে যাব, মাঝামাঝিতে আসব, আবার শেষের দিকে মানে বিভিন্ন ইয়েতে আসব, ডেটে আসব। আশা করি এখনো জমে ওঠে নাই, আরো জমজমাট হলে আরো ভালো লাগবে। প্রথমবারের মতো আমি বাণিজ্য মেলায় আসছি, যদিও বা আজকে অনেক শীতের মধ্যে আমি আসি, তারপর আমি অনেক এনজয় করতেছি। আগের তুলনায় এখন অনেক ভালো লাগতেছে, আগেও ভালো হয়েছে, এবারও ভালো হচ্ছে। ঠান্ডা পরিবেশ, ভালো লাগতেছে, সব মিলে সুন্দর। বিক্রেতাদের প্রত্যাশা ছুটির দিনগুলোতে বাড়বে বিক্রি ও ক্রেতা সমাগম। এখন এই শহরে অনেক শীত, সেই হিসেবে আমাদের শীতের পোশাক অনেক প্রচুর। আর আমরা চিন্তা করতেছি যে আমাদের যে ব্লেজার কালেকশন আছে সেটাতে আমরা অনেক কাস্টমারের আনন্দ দিতে পারবো এবং কি মন মতো দিতে পারবো। With respect to the Kashmiri Bangladeshi people, when they come to Kashmir, we respect them. They know all. So we hope they will come, they will take our goods, we'll be happy. প্রত্যেকটি পণ্যের উপরে 50% পর্যন্ত ডিসকাউন্ট চলছে। সবাই মেলায় এসে আমাদের পণ্যগুলো কিনবেন এবং আমাদের দেশি পণ্যের সাথেই থাকবেন। মাত্র তো শুরু হয়েছে, সামনের দিক দিয়ে যাতে আমাদের সবকিছু ভালো হয় ইনশাল্লাহ, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। তবে সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। পটুয়াখালী থেকে ঢাকায় আসার পথে বাস থামিয়ে ডিবি পরিচয়ে অপহৃত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই সময় 5 অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে ঢাকা আসার পথে কেরানীগঞ্জের ইকুরিয়া থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয় তাকে। পরে পরিবারের কাছে কোটি টাকা দাবি করে অপহরণকারীরা। রাইসুলের স্ত্রী কেরানীগঞ্জ থানা ও ডিবিতে অভিযোগ করলে বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের দোলেশ্বর পাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণে মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ডিবির এক কর্মকর্তা। 31শে ডিসেম্বর দিবাগত রাত্রে তারা ওই যে অপহরণের যে অভিযানটি ছিল, অপারেশনটি ছিল, তারা সক্রিয়ভাবে এটি অংশগ্রহণ করে। তো আমরা দুপুর 2টার আনুমানিক 2টার সময় আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই এবং তাকে সহ আমাদের যে গ্রেপ্তারকৃত 5 জন পেশাদার অপহরণকারীকে আমরা ডিবি হেফাজতে নিয়ে আসি।